নমস্কার। আজকের সন্ধ্যাটা আমরা শুরু করেছি, এই আলোচনা সভার এই সন্ধ্যা আমরা শুরু করেছি পানিহাটির মা, আরজি করের মা, আমাদের সবার বোন, আমাদের সবার মা, তার বিলাপ শুনে আর কোনো পুজোয় আমার ঘরে আলো জ্বলবে না। ঠিক এই শব্দটা যখন আমাদের প্রত্যেকের, আমার শুধু নয় আমাদের প্রত্যেকের বুকে অনুরণন তুলছিল, হাহাকার থেকে প্রতিবাদের প্রতীতি এবং প্রতিজ্ঞায় দীপ্ত করছিল আমাদেরকে, যেমনভাবে করেছে গত 1.5 মাস জুড়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিককে জুনিয়র ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুবিচারের দাবিতে এবং অন্যান্য দাবিতে আন্দোলন করতে। ঠিক সেই সময় আমার কোনো একটি ইংরেজি নাটকের, আমার মনে নেই নাটকটির নাম, একটি রূপকল্পের কথা মনে পড়ছিল। একজন প্রবল পরাক্রমশালী শাসক একটা রুদ্ধ ঘরে, বাইরের দিকে ভীষণভাবে গর্জন চলছে, মানুষের গর্জন, তারা দাবি দেওয়ার আন্দোলন করছে। শাসক তখন তার জানলায় রাখা ফুলদানিগুলো একটাকে এখানে আর একটাকে আরেক জায়গায় রেখে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমরা সব করছি, এবং তিনি বিড়বিড় করে বলছেন, স্টর্ম উইল ডিসঅ্যাপিয়ার সুন বাট টার্বুলেন্স উইল পারসিস্ট আই নো। অর্থাৎ ঝড় হয়তো এখন থেমে যাবে, কিন্তু মাটি গরম হচ্ছে এবং মাটিটা গরম থেকে যাবে। আমার এই মুহূর্তের পশ্চিমবঙ্গের আমাদের সবার মনের অবস্থা দেখে মনে হয়, হ্যাঁ, মাটিটা গরম হয়েছে। মাটিটা গরম হয়েছে বলেই আজকে যারা বলছেন যে ডাক্তাররা নাটক করছিল, কেউ হয়তো বলছেন যে জুনিয়র ডাক্তাররা নিজেদের জন্য আন্দোলন করছিল, কেউ হয়তো এসে বলছেন ডাক্তাররা সরকারের থেকে মাইনে পায়, ওরা টাকা নেয়, ওরা কাজ করছে না, ইত্যাদি নানান প্রলাপ বকছেন। এগুলো সবই এই মাটি গরম হয়ে তাদের মাথায় চেপেছে। এবং আজকে আমার পরম স্নেহাস্পদ দেবাশিস প্রথমেই যেটা বলেছে, এবং আমরা সবাই পশ্চিমবঙ্গের চিকিৎসককুল জুনিয়র ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে কথাটা বহুদিন ধরে বলে যাচ্ছি, সেটা পরিষ্কার হওয়া দরকার যে ঢেউ তৈরি হয়েছে সে ঢেউ এরকমভাবে থেমে যাবে না, ঢেউয়ের রূপ পাল্টাবে। এবং এটা পরিষ্কার হওয়া দরকার যে ঝড় এসেছিল এই সামগ্রিক একটা প্রলয়ের মধ্যে দিয়ে, যে প্রলয়ের মধ্যে আমরা পড়েছিলাম উদ্দাম নৃশংসতার সামনে পড়ে, সেটা হয়তো এই মুহূর্তে অন্য রূপ পেয়েছে। কিন্তু এটা ভাবার কোনো অবকাশ নেই যে সাফাইয়ের যে কাজে সামগ্রিকভাবে চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ একসঙ্গে নেমেছে, তার ঢেউ এরকমভাবে থেমে যাবে। এটা যখন বলছি, ঠিক তখন আজকের যে বক্তব্যের রেশ, আজকের যে সেই মোশনটা মাথায় রেখে আমার মনে হচ্ছিল যে খুব সুন্দরভাবে রাখা হয়েছে দানবের গড়। তো আমি ভাবার চেষ্টা করছিলাম, দানবটাই বা কে আর দানবের গড়টাই বা কোথায়। ভাবাই যেতে পারে যে দানব হচ্ছেন যিনি জেলে আছেন, ভাবাই যেতে পারে দানব হচ্ছেন যারা উঁকি ঝুঁকি মারছেন সিজিও কমপ্লেক্সে কিংবা কোনো এক জায়গায়, দানব হচ্ছেন যাদেরকে ঘিরে আমাদের ভাবনাগুলো আবর্তিত হচ্ছে, তারাই সেদিন কেড়ে নিয়েছিল আমার বোনের জীবন, তারাই তাকে চরম নির্যাতনের মধ্যে ফেলে দিয়েছিল। দানবের গড়গুলো হয়তো বা আছে কোনো এক জায়গায়, সেটা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় হতে পারে, আরজি করের সেই প্রকোষ্ঠ হতে পারে যেখানে চরম নির্যাতনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমরা ভাবতেই পারি দানবের গড় আছে পশ্চিমবঙ্গের হেলথ সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের কোনো এক কামরায়, যেখানে দাঁড়িয়ে চরম দুর্নীতির আখড়া হয়ে তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। আমরা এগুলো সব আলোচিত হচ্ছে, এবং এরই ফাঁকে নানান রাজনীতির আবর্তে আমার সুন্দর লাগে যে আজকে দাঁড়িয়ে এরকম একটা আন্দোলন হয়েছে যেখানে প্রচলিত যে রাজনৈতিক পদ্যগুলো, অর্থাৎ কিনা আমাদের রাজ্যের প্রেক্ষিতে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তার বাইরে বেরিয়ে সব যেন একটা স্রোতধারা এসে মিশেছে, এবং সবাই এক কণ্ঠে দাঁড়িয়ে বলছে কিংবা বলতে বাধ্য হচ্ছে যে বিচার চাই, এবং এত দূর যেতে হচ্ছে যে আমরা ফাঁসি চাই। এর থেকে বড়, আমি আবারও বলছি, এটা অরাজনীতি নয়। কোনো আন্দোলন অরাজনৈতিক যারা বলে তারা বুদ্ধিমানও নয়, বুজরুক তো বটেই। কাজেই আমার মনে হয় না যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছিল সেটা অরাজনৈতিক আন্দোলন ছিল। ডেফিনেট রাজনৈতিক দর্শন ছিল তার মধ্যে, কিন্তু সেই রাজনৈতিক দর্শন ছিল একটা অদ্ভুত রকমের
অব্যবস্থার মধ্যে পড়ে, একটা অদ্ভুত রকমের বিপদের মধ্যে পড়ে বেঁচে ওঠার জন্য, নতুনভাবে একটা জীবন তৈরি করার জন্য একটা আন্দোলন। কাজে রাজনৈতিক দর্শন তো তার থাকবেই, কিন্তু সেটাকে যে প্রচলিত ঝান্ডার বাঁধনে বাঁধা যায়নি, এটাই হচ্ছে এই আন্দোলনের সাফল্য। এবং আমরা আগামীতে আরও বেশি সুন্দর দিক দেখার জন্য তাদের দিকে তাকিয়ে আছি, এবং পাশাপাশি তাকিয়ে আছি আরও বেশি মানুষের দিকে। কিন্তু এটা বলে এই মুহূর্তে আজকে যখন আমরা নতুন জীবনের, স্বাস্থ্যের ব্যবস্থার স্বপ্ন দেখছি, আমি যেটা সবাইকে স্মরণ করাতে চাই, আমার জুনিয়র ডাক্তার ভাইদের, ছাত্রদের, ছাত্রছাত্রীদের তো স্মরণ করাবই, যে আজকেই সেই সময় যখন আমাদের বুঝে নিতে হবে যে আজকে দাঁড়িয়ে আমরা যাকে হারিয়েছি, সেই হারানোটা আমাদের বুকের কলজেটাকে নিংড়ে দিয়েছে, সেটা কিন্তু একটা ব্যবস্থার ফসল। এবং আজকে যদি আমরা একটু ব্যাপ্তির সুরে ব্যবস্থাটাকে খোলসা করে না দেখি, তাহলে কিন্তু আমরা সময়ের প্রতি সুবিচার করব না। আমাদের পরিষ্কার হওয়া দরকার, আজকে যে ব্যবস্থাটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। যে ব্যবস্থাটার কথা বলছি সেটা আমি সামগ্রিক দেশের অর্থনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে বলছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেশ কিছুদিন ধরে, হতে পারে সেটা 2 দশক জুড়ে, ক্রমাগত একটা পরিকল্পিত বিক্রি বাট্টার স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমি কেন এই কথাটা এভাবে বলছি, যদি আমরা এটা না ভাবি, আজকে দাঁড়িয়ে যদি এই দুর্নীতির আখড়াগুলোকে নিকেশ করতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে এরও একটা দর্শন আছে, এবং এই দর্শনটাকে আমাদের সামনে পরিষ্কার হতে হবে। আজকে স্বাস্থ্যের যে দর্শন, অর্থাৎ কিনা যেভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বিক্রি বাট্টার জন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপই বলুন, অথবা সব কিছুকে বিক্রি করে দেওয়ার জন্য যে আয়োজনটাকে তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে, তারই ফসল হিসেবে তো উঠে এসছে এই যে দুর্নীতিবাজগুলো, এই যে খুনি রাহাজানির যে মানুষগুলো, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো, যে স্বাস্থ্যকেন্দ্রে হতদরিদ্র মানুষগুলো আসে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং এগুলো এসছে কিন্তু সব এই একটা অদ্ভুত প্রাইভেটাইজেশন ব্যবস্থার মধ্যে দিয়ে। আজকে আমরা যদি এটাকে বুঝতে না পারি, অর্থাৎ কিনা সরকারি ব্যবস্থা হচ্ছে মানুষের নিজের আখড়া, সেখানে প্রাইভেট প্লেয়ারের কি যুক্তি আছে? সেখানে প্রাইভেট প্লেয়ারকে একটা অদ্ভুত ধারণা তৈরি করা হয়েছে মানুষের মধ্যে, যে প্রাইভেট মানেই হচ্ছে যেন এফিসিয়েন্সি, কিন্তু এফিসিয়েন্সি অ্যাট দ্য কস্ট অফ করাপশন। যেভাবে আমাদের এনে দিয়েছে, আমাদের সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডল সরকারি হাসপাতালগুলোর কেন্দ্রে যেভাবে পরিবর্তিত করা হয়েছে, যেভাবে টাকাকে মূল কেন্দ্রভূমি করা হয়েছে, তাতে করে প্রত্যেকের ভাবনা যাচ্ছে পাল্টে, এবং এই ভাবনার গলিঘুপচি দিয়েই কিন্তু আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে এই দুর্বৃত্তরা। আজকে আমাদের ভাবতে হবে যে আজকে প্রতিটা কলেজে যখন এই দুর্বৃত্তদের হিসাব করা হয়েছে, তারা কিন্তু সংখ্যায় কম নয়। কোনো জায়গায় তারা 50 জন, কোনো জায়গায় তারা তারও কম বা বেশি, অনেকে ঘাপটি মেরে আছেন, গলিঘুপচিতে আছেন। তাহলে আমাদের আজকে ভাবা দরকার যে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন। আবারও বলছি, যদি আমরা ব্যবস্থাটাকে খোলসা করে এই অবসরে না দেখি, নজরুলের ওই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, সেই তালে নিস্তর ফুটা ঘরটাও চেয়ে নয় পস্তাবি শেষকালে। আজকে আমাদের পানিহাটির ওই অগ্নিশিখা, সেই অগ্নিশিখার থেকে যে আগুনে আমরা নতুন করে পৃথিবী দেখার চেষ্টা করছি, সেখানে দাঁড়িয়ে আমি আমার ছাত্রছাত্রী বন্ধুদের, আমার জুনিয়র ডাক্তার বন্ধুদের এবং সামগ্রিক চিকিৎসক সমাজ এবং সামগ্রিক নাগরিক সমাজকে ভাবতে বলবো যে চিকিৎসা ব্যবস্থাকে যেভাবে বিক্রি করা হচ্ছে, সেই বিক্রি বাট্টা এবং টাকা সর্বস্ব চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ কিনা ইনভেস্টমেন্ট সমগ্র চিকিৎসা ব্যবস্থা, সেটা সামগ্রিকভাবে দেশের উপর যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটাকে যদি খোলসা করে না দেখা যায়, তার বিরুদ্ধে যদি আন্দোলনের ভাষাকে তৈরি না করা যায়, তাহলে কিন্তু এই আন্দোলনটা সামগ্রিকভাবে ফল দেবে না। 2 দিন বাদে সেটা কিন্তু স্তিমিত হবে। আমি আশা করি না স্তিমিত হবে, আমার সেই প্রতীতি আছে। কারণ আমি যেভাবে প্রতিটা ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তারের প্রতিজ্ঞাবদ্ধ মুষ্টিবদ্ধ হাত দেখেছি, আমি ভাবতেই পারি না যে, আবারও বলছি, আমাদের ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত দেখিনি কোনো চিকিৎসা ছাত্র আন্দোলন অথবা জুনিয়র ডাক্তারের আন্দোলন এরকম প্রতিজ্ঞায় দীপ্ত হয়ে রাজপথে এসছে এবং যার ঢেউ গ্রামে গিয়ে পড়েছে। দানবের দ্বিতীয় গড় আছে, যে গড়গুলোর কথা আলোচনা করলাম। আবারও বলতে চাই, আমাদের রাজ্যের প্রতিটা গ্রামে, যদি গ্রামে দেখেন একটি স্করপিও,
যদি গ্রামে দেখেন স্নিকার পরা, সাদা কুর্তা পায়জামা পরা, গলায় সোনার চেনওয়ালা বালি মাফিয়া কাউকে, আর আপনি জানবেন তিনি দানব। এবং এরকম প্রতিটা দানবের হাতে আছে আমাদের গ্রামগুলোর প্রতিটা মানুষের অস্তিত্ব হাতে রাখা। এরা কিন্তু সময় বুঝে অর্থমূল্যে মানুষের ভাবনাকে পাল্টে দেয়। কাজেই আপনি জানবেন আজকে জুনিয়র ডাক্তারদের যে গর্জন, সেই গর্জন তাদেরও মধ্যে কিন্তু ঢেউ তুলেছে। এটা ভাবার কোনো কারণ নেই যে গ্রামগুলো হচ্ছে চুপ করে ঘুমিয়ে থাকা। তারা ঘুমিয়ে থাকে না, তারা তাকিয়ে থাকে নাগরিক কণ্ঠের থেকে সুর তুলে নেয় কোনো এক সময়ে, যে সময়টা কেউ ভেবে উঠতে পারে না, আমরাও ভেবে উঠতে পারি না, এবং তখনই কিন্তু ভাবনার পরিবর্তন ঘটে। এর মানে এই নয়, আবারও বলছি, যারা রাজনীতি করেন তারা রাজনীতির পরিবর্তনের কথা ভাববেন। রাজনীতির পরিবর্তন, রাজনৈতিক দর্শনের পরিবর্তন সব কিছু এর থেকে উঠে আসবে। এ ভাবনাটা না রেখেও বলছি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবর্তনের কথাও ভেবে নেওয়া দরকার, ভাবনার পরিবর্তনের কথা ভেবে নেওয়া দরকার। আমি আরও কয়েকটা কথা আমার পেশার বন্ধুদের, ছাত্রছাত্রী বন্ধুদের বলবো। কারণ যে ধান রুইয়েছে তারা, সেই ধান আরও সুন্দর হয়ে সবুজ মাঠে দোল খাবে এবং আমরা আরও সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা দেখব। এই ভাবনার থেকেই বলছি, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আমাদের দায়িত্ব নিতে হবে, আরও একটু বেশি দায়িত্ব নিতে হবে, আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা রাখি এই জুনিয়র ডাক্তাররাই পারবে প্রতিটা চিকিৎসা শিক্ষা বিদ্যালয়গুলোতে যেন প্রতিদিন ক্লাস হয় সেটাকে নির্দিষ্ট করা। আমি একজন শিক্ষক থেকেছি। আজকে পরিষ্কার সরকার এই কাজটা করেনি, করবে না। আজকে দাঁড়িয়ে প্রত্যেকে আমরা জানি আমাদের কলেজগুলোতে ভালো করে ক্লাস হয় না। আপনারা দাবি তুলুন, আমি আপনাদের কাছে নিবেদন করছি, আবেদন করছি যে ক্লাসে যেতে হবে। শিক্ষক যদি ক্লাসে যায়, ছাত্ররা ক্লাসে যাবে বলেই আমার প্রতীতি, এবং তার যথেষ্ট নিবেদন আছে। এর মানে এই নয়, আমি বলছি না শিক্ষকরা ক্লাসে যাচ্ছেন না, কিন্তু অবস্থার উন্নতি হোক। আরও দুটো তিনটে আবেদন রাখবো জুনিয়র ডাক্তারদের এবং বন্ধুদের কাছে। আমার এটা মনে হয়েছে যে এই হচ্ছে সময়, সেই জন্য সব স্বপ্নটুকু এখন দেখতে চাচ্ছি। যখন আমরা দুঃখের থেকে বেরিয়ে এসে প্রতিবাদ গর্জন করছি, আমরা কতগুলো কথাকে পাল্টে ফেলি। মানুষ যেভাবে আমাদের সাথে এসে দাঁড়িয়েছে এই কদিনে, তাতে আমার মনে হয় পেশেন্ট পার্টি শব্দটাকে আমরা কবরে পাঠাই। আমরা পেশেন্ট পার্টি শব্দটাকে রোগীর স্বজন বলে পরিবর্তিত করি, এবং সেটা শুরু হোক পশ্চিমবঙ্গ থেকেই। সারা ভারত পেশেন্ট পার্টি শব্দটাকে, পার্টি বলে কিছু হয় না, এটা একটা দেয়াল তোলা হয় রোগী আর চিকিৎসকের মধ্যে। আমরা আজকে দাঁড়িয়ে আমি আমার জুনিয়র ডাক্তার ভাইদের বলবো, আপনারা আপনাদের দাবি দেওয়ার মধ্যে এটাকে রাখুন যে আমরা পেশেন্ট পার্টি বলবো না, রোগীর স্বজন বলবো। আমি তাদের কাছে আবেদন রাখবো যে কেস শব্দটা আমরা ব্যবহার করব না রোগীকে ডেসক্রাইব করার সময়। একজন মানুষ বলবো, রোগী বলবো, এই ব্যক্তি বলবো, এই শব্দটাকে বলবো না। আমি তাদের কাছে আরও একটা নিবেদন রেখেই আমার কথাটা শেষ করব। আবেগপ্রবণ হয়েই বলুন, যেভাবেই বলুন, আপনাদের কাছে আবেদন, কোথাও একটা স্মারক তৈরি করুন, শহীদ স্মারক, স্বাস্থ্য শহীদ স্মারক। আরজি করের ওই ভগিনীর কথা মনে রেখে আমরা প্রতি 9ই আগস্ট সেখানে সবাই আসব, সেখানে এসে একসঙ্গে গাইব, এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জ্বলে, এই সমাধি তলে হাজার মানিকও জ্বলে, মৃত্যু হেতায় মহান হলো জীবন অনুরাগে। নমস্কার।